নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 স্পেশালি শুরুতেই আপনাদের সেই অনুপ্রবেশের কথাই বলতে হবে, কারণ অবৈধভাবে এদেশে ঢোকার পর দুটো কাজ খুব জরুরি। প্রথমত হয় এদেশের নাগরিক হয়ে থেকে যাওয়া, তা না হলে এদেশের নাগরিক হয়ে বৈধ পাসপোর্ট জুটিয়ে অন্য দেশে ভারতীয় পরিচয়পত্র নিয়ে থাকা। তো এই পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে গেলে তো এজেন্ট লাগবে। কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কে ঠিক করে দেবে? ধীরেন ঘোষ পুলিশের জালে। ধীরেন ঘোষ, মনোজ গুপ্তাকে জেরা করে ধীরেন ঘোষের নাম পাওয়া গেছে। নদিয়ার চাকদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধীরেন ঘোষের কাজই ছিল এদেশ থেকে অন্য দেশে ভারতীয় পাসপোর্টে বাংলাদেশিদের নিয়ে গিয়ে সেটেল করানো। কিভাবে করাতো জানার চেষ্টা করব। তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন। ধীরেন ঘোষের বাড়ি তালা দেওয়া, ধীরেন ঘোষের দিদির বাড়ি থেকে সরাসরি একবার কথা বলবো। কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ, কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, ধীরেন ঘোষের দিদির সঙ্গেও কথা বলা সম্ভব হয়েছে কিনা রঞ্জিত? দেখো, তোমাকে বলতে যাবে কি, ধীরেন ঘোষকে গ্রেপ্তার করা হয় চাকদহ থানার মদনপুর আলাইপুর জমাদার পাড়ার ভাড়া বাড়ি থেকে। মূলত 4 থেকে 5 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে ভাড়া থাকতেন ধীরেন ঘোষ তার পরিবার নিয়ে। এবং গতকাল রাতে পুলিশ এসে তাকে যখন গ্রেপ্তার করে, বাড়ির লোক কিন্তু টের পায়নি ধীরেন ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানকার যারা বাসিন্দা বা বাড়ির লোক যারা রয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতেন, তাদের যেটা দাবি যে ধীরেন স্বভাবসিদ্ধ ভালো ছিল, সবার সাথে মিশত, তবে সবাইকে গার্মেন্টসের ব্যবসা করে বলে জানাতো। এবং কলকাতায় সেই গার্মেন্টসের মহাজনের বাড়ি, বাইরে থেকে তার মালপত্র আসে, সেখানে তার ব্যবসা রয়েছে। তবে এখানে কোনো পাসপোর্ট বা অন্য কোনো বিষয়ে কোনো কথা বলতো না। শুধুমাত্র মাঝে মাঝে বাংলাদেশ থেকে তার শ্বশুর এবং শাশুড়ি আসতেন বলে জানতে পারা যাচ্ছে। তবে তো জানে কি, এই ধীরেন ঘোষ দীর্ঘ 10 বছর ইতালিতে ছিলেন এবং সেখান থেকে 2017 সালে ভারতে ফিরে আসেন। এখান তার একেবারে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে, ইউরোপিয়ান দেশগুলিতে যাওয়ার, সেখানে নিয়ে যাওয়ার সবটাই তিনি সিদ্ধহস্ত ছিলেন জানতে পারা যাচ্ছে। এবং মনোজ এবং সমরেশের হয়ে তিনি কাজ করতেন এজেন্ট হিসাবে। মূলত ইউরোপিয়ান কান্ট্রিতে লোক পাঠাতো, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভারতীয় নথি তৈরি করে, পাসপোর্ট তৈরি করে পাঠানোর কাজ ছিল ধীরেনের। ধীরেন ছিল একমাত্র এজেন্ট যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এখানে নথি তৈরি করে তাকে ইউরোপিয়ান কান্ট্রিতে তাদেরকে নিয়ে যেত। এই ধীরেন এখানে দীর্ঘ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। তার যে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে সেরকম মিল ছিল না বলে জানতে পারা যায়। তবে যাদের মধ্যে ভাড়া থাকতেন, একেবারে স্বভাবসিদ্ধ, অত্যন্ত ভালো ছিল জানতে পারা যাচ্ছে। এলাকায় মিশুকে ছিল, তবে কখনোই তারা দেখেনি যে বাইরের লোকে আনাগোনা। তো যে কাজটা করতেন, খুব স্বাভাবিকভাবে শান্ত হয়ে কাজটা করতেন। এলাকায় তার যে পরিচিত ছিল, তিনি একজন গার্মেন্টসের ব্যবসা করেন বলেই এখানে দাবি করতেন। এবং মাঝে মাঝে তিনি কিন্তু থাকতেন না, ঘুরতে যাওয়ার নাম করে বাইরে চলে যেতেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে, ধীরেন কিন্তু এখানে সবার সাথেই মিশতেন। তবে তার যে কাজ শুধুমাত্র গার্মেন্টসের ব্যবসা বলে বলতেন। আত্মীয় স্বজন যারা রয়েছে, এখানে তার দিদি রয়েছে, তাদের সাথে কোনো মিল নেবে তার দিদি পরিবর্তে দাবি করা হচ্ছে। তো ধীরেন দীর্ঘ 10 বছর ইতালিতে কাটানোর পরে তার কিন্তু একেবারে ইউরোপিয়ান দেশগুলিতে 10 বছর ইতালিতে থাকার পর, ধন্যবাদ রঞ্জিত, 10 বছর ইতালিতে থাকার পর ধীরেন ঘোষ কিভাবে এদেশ থেকে ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে সেখানে থাকা যাবে, কোনো কাজ শুরু করতে গেলে কোন কোম্পানি থেকে কোন এজেন্টের মাধ্যমে কিভাবে শুরু করা যাবে, এই সব কিছু ছিল তার নখদর্পণে। আর সেই জন্যই এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করে দিল ধীরেন। কাদের সঙ্গে? মনোজ গুপ্তার সঙ্গে। কি লাভ? মনোজ গুপ্তা পাসপোর্ট বানিয়ে দেওয়ার পর এই পাসপোর্ট নিয়ে, বৈধ পাসপোর্ট নিয়ে, ভারতীয় পরিচয়পত্র নিয়ে বা ভারতীয় পরিচিতি নিয়ে বিভিন্ন ইউরোপের দেশে পৌঁছে দেওয়ার কাজটা করত ধীরেন। কিন্তু ধীরেনের আশপাশে যারা থাকতো, তার বাড়ির আশপাশে যারা থাকতেন বা আছেন, তারা কেউ জানতেও পারতেন না যে ধীরেনের আসল কাজ কি। কারণ তারা জানতেন ধীরেন গার্মেন্টসের ব্যবসা করে, তার জন্য কলকাতায় যেতে হয়। আর আত্মীয় স্বজন না, তাদের সঙ্গেও সদ্ভাব ছিল না। দীর্ঘ 20 বছর ধরে ধীরেন এই বাড়িতেই, ভাড়া বাড়িতেই রয়ে গিয়েছেন, যেখান থেকে আমার সহকর্মী আমাকে একটু আগেই দেখালেন যে এই বাড়ি এখন তালা বন্ধ। আর ধীরেনের আত্মীয় স্বজনরা আশপাশে রয়েছেন ঠিকই, কিন্তু তারা কেউ কিছু বলতে চাইছেন না বা বলছেন না। একেবারে সীমান্ত লাগোয়া এলাকা থেকে যখনই ওপার থেকে কেউ আসতো, মাঝে মধ্যে তার শ্বশুর শাশুড়ি আসতেন বলে ধীরেন দাবি করত। ধীরেনকে জেরা করে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। বছরের প্রথম দিন, কোথাও ফেস্টিভ মুডে মানুষ। আর যারা রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন বছরের প্রথম দিন থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে যায়। তো রাজনৈতিক কর্মসূচি তৃণমূলেরও, বিজেপিরও, কংগ্রেস বামেদেরও। তো এই রাজনৈতিক কর্মসূচির মাঝেও কোথাও কোথাও রাজনৈতিক আকচা আকচির খবর পাওয়া যাচ্ছে, কোথাও আবার
পালা বদলের ইঙ্গিত মিলছে। ধরুন যদি বীরভূমের ছবি আপনাদের দেখাই, বীরভূমে মিলন মেলা, সেই মেলায় ওই দেখুন কাজল শেখকে একটা রূপোর মুকুট পরানো হচ্ছে এই মিলন মেলায়। নানুর কাজল শেখকে রূপোর মুকুট, 5 কেজি রূপোর মুকুট। তো এটা 2025-এর 1 জানুয়ারির ছবি। এর পাশে আরেকটা ছবি দেখাই আপনাদের। এই রূপোর মুকুট 2021 সালে উঠেছিল আরেকজনের মাথায়, ওই দেখুন অনুব্রত মণ্ডলের মাথায়। 2021 থেকে 2025 মাঝের এই 4 বছরে বীরভূমের রাজনীতির জলে বেশ কিছুটা এদিক ওদিক হয়েছে। অনুব্রত মণ্ডল জেলে গিয়েছিলেন, ফিরেও এসেছেন, কিন্তু কোথাও কি এরই মাঝে পালা বদল হয়ে গেল? মেলা কর্তৃপক্ষ, মেলা যারা উদ্যোক্তা, সেই মেলার উদ্যোক্তারা বলছেন যে সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। কি বলছেন তারা একবার শোনা যাক। যারা তারা বলছেন অনুব্রত মণ্ডল আছেন, তাদের নেতা হিসেবে থাকবেন। আর কাজল শেখ মুকুট পরার পর কি বলছেন তাও শোনাবো, শুনুন। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। বীরভূম জেলায় আমাদের সংগঠন শীর্ষে অনুব্রত মণ্ডল, তো কে কোথায় কি মুকুট পেলো, কে কোথায় কি হলো সেটা নিয়ে দল একবারেই চিন্তিত নয়। এবং সংগঠনটা যিনি ধরে থাকেন, সংগঠনটার পাশে যিনি সবসময় থাকেন, তার নাম অনুব্রত মণ্ডল। সুতরাং মুকুট পড়তেই পারেনি, এগুলো নিয়ে কোনো সম্ভাবনা, কোনো ইয়েই ওঠে না, প্রশ্নই ওঠে না। ইতিহাস সাক্ষী আছে, রাজমুকুট অনেক সময় কাঁটার মুকুট হয়ে যায়। তো এই রূপোর মুকুট, সেই রূপোর মুকুটে কোথাও পালা বদলের ইঙ্গিত মিলছে কি? বীরভূমের একদম গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী ইন্দ্রজিৎ আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কোথাও যেন একটা মনে হচ্ছিল যে সেই অনুব্রত মণ্ডল আর এই অনুব্রত মণ্ডল বোধহয় এক নেই। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, একটা দ্বন্দ্ব, পুরনো দ্বন্দ্বের কথা বারবার বীরভূমের লাল মাটিতে শোনা যায়। আজকের এই রূপোর মুকুট নিয়ে কি নতুন করে আবার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো অতনু, একদমই যেটা বলে রাখবো, বীরভূমে যে বাসাপাড়া, যে থুপসরা অঞ্চল তৃণমূল কমিটি রয়েছে, তাদের উদ্যোগেই কিন্তু দীর্ঘ 6 বছর ধরে এই মেলা হয়ে আসছে। আর এই মেলা কি কারণে হয় না? তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আর এই মেলাতেই দেখা গেছে অন্যান্য বছর অনুব্রত মণ্ডলকে কখনো রূপোর ঢাক, কখনো পাঁচন, কখনো মুকুট, কখনো তরবারি, এই সমস্ত তুলে দেওয়া হয়েছে। কিন্তু এবছর কি দেখা গেল? এবছর কিন্তু একদমই উল্টো চিত্র। গত বছর কিন্তু তেমন ভাবে কিন্তু কারো হাতেই কিছু তুলে দেওয়া হয়নি, কাজল শেখের হাতেও কিন্তু কিছু তুলে দেওয়া হয়নি। অনুব্রত মণ্ডলও জেলায় ছিলেন না। এবছর অনুব্রত মণ্ডল জেলায় রয়েছেন, তিনি দলীয় কার্যালয়ে যাচ্ছেন, সব জায়গাতে যাচ্ছেন, কিন্তু মিলন মেলায় সেখানে কিন্তু তিনি যাননি। আর সেখানে কিন্তু তাকে ডাকা হয়েছিল, যদিও তাকে মিলন মেলা কর্তৃপক্ষ বা কাজল শেখ নিজে জানিয়েছেন তাকে ডাকা হয়েছিল, তিনি হয়তো অন্য সময় যাবেন, এই দিন যাননি। আর সেখানে দেখা গেল কি, যে মুকুট একসময় অনুব্রত মণ্ডলের মাথায় পরানো হতো, সেই মুকুট কিন্তু পরানো হলো কাকে না? কাজল শেখকে পরানো হলো। যদিও এই বিষয়ে মেলা কর্তৃপক্ষ বা তৃণমূল কংগ্রেস কমিটি যারা রয়েছে, যারা মেলার সঙ্গে যুক্ত রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে কাজল শেখ ওই এলাকা থেকেই জেলা পরিষদের সদস্য হয়েছেন এবং এলাকার লোকজন তাকে ভালোবাসেন, সেই জন্যই তাকে কিন্তু রূপোর মুকুট, অর্থাৎ 5 কিলো রূপোর ওজনের মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। যদিও অনুব্রত মণ্ডলকে কেন নয় বা অনুব্রত মণ্ডলকে কেন কোনো উপহার নয়, সেই বিষয় নিয়ে তারা কিন্তু কিছু বলতে চাননি। অন্যদিকে যারা রয়েছে, শীতের বীরভূম, ওদিকে পৌষ মেলা, কিন্তু সেই বীরভূমের লাল মাটিতেই, লাল ধুলোয় কোথাও যেন রাজনীতির কোনো ফিসফিসানি পাওয়া যাচ্ছে। যে মুকুট এতদিন অনুব্রত মণ্ডলের মাথায় ছিল, এখন তো আর জেলে নেই। অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন, তার বাড়িতে রয়েছেন। তাহলে অনুব্রত মণ্ডলের জায়গায় কাজল শেখের মাথায় মুকুট উঠল কিভাবে? শুধুমাত্র মুকুট বদল, এ মাথা থেকে ও মাথায়, তার বেশি কিছু তো নয়। কিন্তু দলেরই দুজন কর্মীদের অনুগামী, তারা নিজেদের মধ্যে যদি মারপিট করেন এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন, তাহলে তাতে অস্বস্তির কারণ হয়। যেমন হয়েছে ভাঙড়ে।
ভাঙড়ে দেখুন কি অবস্থা। আরাবুল ইসলামের গোষ্ঠী, তাদের উপর নাকি আক্রমণ করেছেন শওকত মোল্লা গোষ্ঠীর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা, এরকমই তো দাবি করা হচ্ছে, অভিযোগ এরকমই উঠছে। পতাকা তোলার সময় কোনো মতে পতাকা তুলে, দলীয় পতাকা তুলে সেখান থেকে আরাবুল ইসলাম চলে গেলেন। আপনার ফ্ল্যাগ ফেস্টুন গুলো ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ শুনুন, এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস হোক, যে যা পারে করুন। ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লা বলছে তো আপনি দলের কেউ নন, আপনি দলের শওকত মোল্লা কেউ না, দলের বিধায়ক তিনি, আমি দলের কনভেনার, আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি। হুই শওকত মোল্লা, শওকত মোল্লার কি আছে, অবজারভারের কি আছে? কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। আমাদের ছেলেরা প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন করছে। এখানে 302 বুথ, 302 বুথেই পতাকা উত্তোলন হয়েছে। এবারে এক জায়গায় গিয়ে পতাকা নামিয়ে সেখানে আবার উত্তোলন করছিল। আমাদের লোকাল কর্মী যারা আছে তারা এটাকে প্রতিবাদ করে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আরাবুল ইসলাম বলছেন কে শওকত মোল্লা, শওকত মোল্লা বলছেন আরাবুল ইসলাম দলের কেউ নন। এই যে আকছি আরাবুল ইসলাম শওকত মোল্লা, কেন বোঝার চেষ্টা করি। গ্রাউন্ড জিরো থেকে, ভাঙড় থেকে আমার সঙ্গে কল্যাণ রয়েছেন, আমার সহকর্মী কল্যাণ। এই দুজনের মধ্যে সমস্যাটা কোথায়, আরাবুল ইসলাম আর শওকত মোল্লার মধ্যে? একেবারেই এই দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে যখন আরাবুল ইসলাম জেল যাত্রায় যায় অতনুদা। কারণ হিসাবে বলছি, এর আগে যে পঞ্চায়েত ভোট হয়েছে এই ভাঙড়ে, সেখানে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর সেই সংঘর্ষের ফলে একাধিক আইএসএফ কর্মী, তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তখন কিন্তু এই তৃণমূলকেই ভাঙড়ে প্রতিষ্ঠা করার জন্যই শওকত মোল্লা, আরাবুল ইসলাম কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অনুগামীদের নিয়ে লড়াই করেছে আইএসএফ এর বিরুদ্ধে। তারপরেই যখন এই আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরাবুল ইসলাম জেলে যায়, তারপর থেকেই কিন্তু ভোল চেঞ্জ হতে থাকে এই ভাঙড় 2 নম্বর ব্লকের। সম্পূর্ণ রাজনৈতিক চিত্র কিন্তু পরিবর্তন হতে থাকে। দীর্ঘদিন ধরে যে আরাবুল ইসলামের হাতে শক্তিশালী অবস্থায় ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, পাল্টা বর্তমানে শওকত মোল্লার নেতৃত্বে সেই তৃণমূল নেতৃত্ব ভোল বদল করে কিন্তু শওকত মোল্লার অনুগামী হয়। আর এর ফলেই কিন্তু ভাঙড়ে কার্যত কোণঠাসা হয়ে যায় আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম জেল যাত্রার পর, দীর্ঘ আইনি লড়াইয়ের পর, আদালতের নির্দেশ ফিরে আসার পরেও দেখা গেল যে এরপরে যখন ফিরে এলো আরাবুল ইসলাম, যখন ফিরে এলেন তখন দেখা গেল কোথাও যেন দলের কর্মী সমর্থকরা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে শওকত মোল্লা আর একদিকে আরাবুল ইসলাম। আর সেই দুই ভাগে ভাগ হয়ে যাওয়া কর্মী সমর্থকদের আজ প্রকাশ্যে দেখা গেল মারামারি করতে। আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য, তার কারণ আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবং এই প্রতিষ্ঠা দিবসের দিনে এরকম একটা ঘটনা যখন ঘটছে তখন ফিরহাদ হাকিম কি বলছেন ভাঙড় প্রসঙ্গে শুনুন। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। যেমন বলছিলাম, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তৃণমূল কংগ্রেসের জন্য, তার কারণ 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের। এবং এই প্রতিষ্ঠা দিবসের দিনই সারা বছর কর্মী সমর্থকরা কিভাবে কাজ করবে তার সুর বেঁধে দেওয়া হয়, একটা গাইডলাইন, রোড ম্যাপ করে দেওয়া হয়। আর 2026-এ যখন বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা, সারা বছর কাজ করার বার্তা দেওয়া হচ্ছে। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, 2026-কে রেখে প্রথমত হচ্ছে যে দোনখাল আসছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে চড়া সুরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগোবে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বেশ কিছু যে অভিন্ন রাজনৈতিক কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং তারা চাইছে যে জনমুখী যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো যাতে সমাজের সর্বস্তর পর্যন্ত পৌঁছে যায় এবং এই প্রকল্পের যে সুবিধা সেগুলো যেন ঢালাও, যেন এই প্রচার থাকে, প্রচারে যেন ধারাবাহিকতা থাকে। বহু জায়গাতে যেটা অভিযোগ থাকে সেটা হচ্ছে যে একাধিক নেতার নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, যে তুমি যে প্রসঙ্গের কথা বারবার ধরে বলছিলে,
এবং যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক সময় বিভিন্ন নির্বাচনগুলিতে জয়লাভ করার পর তাদের মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস বেশ কয়েকজন কর্মীদের মধ্যে কাজ করতে শুরু করেছে। এই পরিস্থিতি যাতে 2026-এর আগে দলের অন্দরে গ্রাস না করে সেদিকেও তারা নজর রাখছেন। তবে মূল যে বিষয় সেটা হচ্ছে যে কর্মসূচি নেওয়া হবে সেই কর্মসূচিগুলো পালন করার ক্ষেত্রে সমস্ত স্তরের কর্মীদেরকে অংশগ্রহণ করতে হবে। আমি সাংসদ বলে আমি দিল্লি দেখব, রাজ্যের বিষয়ে দেখব না, বা আমি শহরের বিধায়ক বলে গ্রামের অংশের বিষয়ে মাথা গলাবো না, মানে প্রচারের ক্ষেত্রে থাকবো না, এমনটা হবে না। দল যাকে যে দায়িত্ব দেবে সেটা সম্পূর্ণভাবে তাকে পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বুথগুলির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভীষণ রকমভাবে জোর দেওয়া শুরু করেছে এবং যে বুথগুলোতে তৃণমূল কংগ্রেস এর আগের নির্বাচনগুলোতে পিছিয়ে পড়েছে সেখানে দ্বিগুণ মাত্রাতে সেখানে গিয়ে বেশি করে প্রচার করা, সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলা, সেই বিষয়কেও তারা আনার চেষ্টা করছে। এবং যেহেতু কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা পঞ্চায়েতগুলোতে সাফল্য পেয়েছে, ফলে বিধানসভার ক্ষেত্রেও তার জন্য আরো বেশি করে তারা সুর চড়াতে চলেছে। এমনটাই 26-এর প্রস্তুতিতে অন্তত 2025-এর প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে কার্যত এই বিষয় নিয়ে চর্চা চলছে। ধন্যবাদ। বছরের প্রথম দিন, এই দিন কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চান, আবার কেউ চান বছরের প্রথম দিন ছুটিও উপভোগ করতে, অ্যামিউজমেন্ট পার্কে যেতে। তো সেই সব ছবি ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। বছরের শুরুটা হোক জমিয়ে, তো দূরে কোথাও যাওয়ার সুযোগ যদি না থাকে, 7 ওয়ান্ডার্স দেখবেন কিভাবে? এক উঠোনে 7 আশ্চর্য দেখার সুযোগ ইকো পার্কে। আর সেজন্যই সকাল থেকে ইকো পার্ক খোলার আগে থেকেই লম্বা লাইন। এখন তো সূর্য ডুবেছে প্রায়, এখনকার কি অবস্থা একবার দেখা যাক। আমার সঙ্গে ইকো পার্ক থেকে সরাসরি রয়েছেন সানিকের সঙ্গে একবার কথা বলা যাক। সানিক, সূর্য ডুবে গিয়েছে, বছরের প্রথম দিনের সূর্যাস্তের পর ইকো পার্ক আলো ঝলমলে। এখনো কি সেই সকালের মতো বা দুপুরের মতোই ভিড়, নাকি রোদ নেই বলে ভিড় আরো বাড়ছে বলে মনে হচ্ছে তোমার? একদম শেষ কথাটাই অতনু, অর্থাৎ যত রোদ পড়েছে আজকে ভিড় কিন্তু ততটা বেড়েছে। মানে এমন অবস্থা হয়েছে 7 ওয়ান্ডার্সের যে পার্কটা থেকে বাইরে বেরোনোর বা ঢোকার যে অংশগুলো, সেই জায়গাগুলোতে মানে একেবারে থিকে ভিড় যাকে বলে। আমার সঙ্গে একটা পরিবার রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি। ব্যাঙ্গালোর থেকে? হ্যাঁ। 7 ওয়ান্ডার্স দেখতে আগ্রাতে সরাসরি চলে যেতে পারতেন, সেই জায়গায় কলকাতাতে কেন? না, বিকজ আমাদের এখানে বাড়ি, তো আমরা এখানেই থাকতাম। এখন কাজের সূত্রে ব্যাঙ্গালোরে আছি, তো প্রতি বছর এই শীতকালটা টানে আর সবাই আত্মীয় স্বজনের সাথে দেখা করার এইটাই সুযোগ আমাদের কাছে। বাচ্চাদের এই সময় ছুটি পড়ে, আমাদের অফিসের ছুটি, বিকজ আইটিতে আমার বর আছে, তো সেই কারণে এইসব মিলিয়ে মিশিয়ে এই সময়টাই আমাদের জন্য বেস্ট টাইম। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, নতুন বছর শুরু হলো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বলছোই, কি রেজলিউশন রয়েছে এই বছর? রেজলিউশন যে আমি আমার ফ্যামিলিকে দেখতে পারি বড় হয়ে। খুব সুন্দর রেজলিউশন, ছোট্ট হলেও ও কিন্তু যেভাবে ভাবছে, পরিবারকে নিয়ে ভাবছে, এই নিজেদের মতো করে এই সময়গুলো কাটানোর জন্যই কিন্তু এই এত ভিড় থাকলেও মানুষজন আসেন। যিনি পরিবারের কর্তা রয়েছেন তার সঙ্গে একবার কথা বলি। এত দূর থেকে এসছেন, এত ভিড়, আজকে আর কোনো প্ল্যান করেছেন এরপরে? এখানে দেখাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল। তারপর ফেরত গিয়ে আর কি আরো 2-1 আত্মীয়স্বজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাদের সাথে দেখা করা। এখানে কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে অনেক লোক আর অনেক স্মৃতি, তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কলকাতার পরিবর্তনগুলো দেখা। 1 বছর অন্তর অন্তর আসা হয়, আপনাদের সবাইকে একসাথে পাওয়া আর আত্মীয় স্বজন সবাইকে কাছে পাওয়া, এইটুকুর জন্যই আসা আর কি। ধন্যবাদ সানিক। একরকম রিউনিয়ন, বছর শেষের এই কটা দিন ছুটি পেয়ে, স্কুল ছুটি, অফিস ছুটি, তো রিউনিয়ন